This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। বেলা 12টা মানে আপনারা জানেন প্রেস কর্নারে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু খবরের লেটেস্ট আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। তবে শুরুতেই ভয়াবহ প্লেন বিপর্যয়, বিমান বিপর্যয়, সেই বিপর্যয়, সেই দুর্ঘটনাস্থলে তার ধ্বংসাবশেষ বেশ কিছু এখনো রয়েছে, বলছি ইন ডিটেল আজ প্রেস কর্নারে। আহমেদাবাদে ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় এখনো পর্যন্ত মৃতের সংখ্যা যা জানতে পারা যাচ্ছে তাতে এক কথা মৃত্যু মিছিল বলা যায় 274। দুদিন পার এখনো ভয়ঙ্কর দুর্ঘটনার ছাপ রয়েছে ঘটনাস্থলে। দুর্ঘটনাগ্রস্ত বিমানের অংশ পড়ে রয়েছে ক্ষতিগ্রস্ত ওই হস্টেলের ওপরে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে টিভি9 বাংলা। আপনাদের কিছু ছবি আমরা দেখাবো। ঘটনাস্থলে যে হোস্টেলের ওপর গিয়ে বিমানটি পড়ে, সেই হোস্টেলে এখনো ধ্বংসের চিহ্ন, ধ্বংসস্তূপের মধ্যে থেকেও কিন্তু ক্ষতিগ্রস্ত হোস্টেলের ওপরে বিমানের অংশ পড়ে রয়েছে। সেই ছবি দেখছেন আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছেন একেবারে গ্রাউন্ড জিরো থেকে। একেই বোধহয় গ্রাউন্ড জিরো বলা যায়। জ্যোতির্ময়, সেই ছবি দেখছি, যে যদিও এই ছবির বর্ণনার অপেক্ষা রাখেন। আমি জানতে চাইবো এখনো পর্যন্ত যে অংশগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এটা পরবর্তী তদন্তের স্বার্থে কোন কোন ক্ষেত্রে কিভাবে কাজে আসতে পারে, কিভাবে সেখানে তল্লাশি চলছে, যদি একটু ডিটেলে বলো। দেখো, এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি, যে ভগ্নাবশেষ, একেবারে বিমানের শেষ অংশ যে বিল্ডিংয়ের পিছনের দিকে আটকে রয়েছে, আমরা দীর্ঘক্ষণ ধরে সেই ছবি দেখাচ্ছি। সেখানে টিভি9 বাংলা পৌঁছে গিয়েছে। এবার সেখানে এনডিআরএফ এর টিম পৌঁছেছে এবং তার পাশাপাশি কালো পোশাকে কয়েকজনকে দেখতে পাচ্ছ। এরা মূলত তদন্তকারী টিমের পার্ট। অর্থাৎ বারবার ধরে যে কথা আমরা বলছি, যে বিমানের যে শেষ অংশ যা অক্ষত রয়েছে তা তদন্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কেন? কারণ কি? তার কারণ এই অংশের ফরেনসিক টেস্ট হবে। এর পাশাপাশি এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেটিং ব্যুরোর তদন্ত এবং কেন্দ্রীয় সরকার প্যারালাল একটা তদন্তকারী টিম তৈরি করেছে, যেখানে মাল্টিডিসিপ্লিনারি এক্সপার্টরা থাকছে। তাদের প্রত্যেকের কাছে এই অক্ষত অংশটি এই মুহূর্তে তদন্তের জন্য প্রাণ ভোমরা হিসেবে চিহ্নিত হচ্ছে। তার কারণ এর ফরেনসিক টেস্টের পাশাপাশি কোন উচ্চতা থেকে ফ্লাইট এসে পড়লে পরে ঠিক এই জায়গায় আটকে পড়ে যেতে পারে সেটা স্পষ্টভাবে বোঝা সম্ভব। এর পাশাপাশি যদি আমরা ধীরে ধীরে যদি এবারে কিছুটা জুম আউট করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের সামনে একটি গাছ রয়েছে। সেই গাছের ওপরের অংশ সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছে। আমরা যে বাড়ির ছাদের ওপরে দাঁড়িয়ে রয়েছি, সেই ছাদের ওপর থেকে এই গাছের ওপরের অংশ 20 ফুটেরও উচ্চতা হবে না, বা 20 ফুটের সামান্য বেশি হতে পারে। অর্থাৎ এই ছাদের 20 ফুটের ওপর দিয়ে গিয়েছে ফ্লাইট। আর যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে 1 কিলোমিটার দূরে, আমাদের হাতের বাঁদিকে 1 কিলোমিটার দূরে এখানে রয়েছে এয়ারপোর্ট। অর্থাৎ সেখানকার রানওয়ে থেকে টেক অফ করার পরে এই ফ্লাইট এই জায়গাতে এসে পৌঁছচ্ছে। যে তথ্যগুলো আমাদের কাছে বারবার ধরে আসছে, যে 600 ফুট হাইট থেকে প্রায় প্রতি মিনিটে 400 ফুট করে নিচে নামছিল, ডিসেন্ট হচ্ছিল এই ফ্লাইটের, সেটা আদৌ সত্যি কিনা তা বোঝা সম্ভব একমাত্র যেখানে এই ফ্লাইটটা ক্র্যাশ করেছে এবং এই গাছ যার ওপরের অংশে প্রথম ধাক্কাটা লাগে, এবং ঠিক যেখানে এই পিছনের অংশ পড়ে রয়েছে, এবং তারপরে ফ্লাইটের সামনের যে অংশটা বা আগের যে পার্টটা, সেই পার্টটা ছেঁচড়ে চলে গিয়েছে প্রায় 1/2 কিলোমিটার দূর পর্যন্ত। তার কারণ দ্রুততা বা এর গতিবেগের তীব্রতা এতটাই ছিল যে এখান থেকে পরপর হোস্টেলে 4টি বিল্ডিং রয়েছে। একেবারে যে সবার প্রথমের যে বিল্ডিং, অর্থাৎ শেষ যে কালো অংশ আমরা দেখতে পাচ্ছি, তার একেবারে যে প্রথম বিল্ডিংটা, তা ছাড়িয়ে এগিয়ে গিয়েছে এই ফ্লাইটের একেবারে ফ্রন্ট পার্টটা। এখান থেকে বোঝা যাচ্ছে যে ফ্লাইটের গতিবেগের তীব্রতা কতটা ছিল। এই জায়গাতে এতটা নিচে ফ্লাইট টেক অফের সঙ্গে সঙ্গে নেমে যাওয়া সম্ভব কিনা, এই প্রত্যেকটা বিষয়ই কিন্তু বোঝা সম্ভব এই যে বিমানের শেষ অংশ সেখান থেকে। এবং আমরা বারবার করে বলছি যে ব্ল্যাক বক্সের 2টি পার্ট থাকে, তার মধ্যে একটি পার্ট এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে, যে পার্টটিকে বলা হয় এফডিআর। জ্যোতির্ময়, এক্ষেত্রে তোমার কাছ থেকে আমি একটা বিষয় জানতে চাইবো, যে তুমি যেভাবে বর্ণনা করলে বিষয়টা, এই যে বর্ণনাটা যখন ঘটছে, এই ঘটনাটা যখন এক্স্যাক্টলি ঘটছে, বিমানটি যখন ভেঙে পড়ছে, কেউ বা কারা যিনি দেখেছেন, প্রত্যক্ষদর্শী আমরা যাকে বলি, এমন কারোর সন্ধান কি পাওয়া গিয়েছে জ্যোতির্ময়?
একদমই একদমই তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব, Please. তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। তারা আমাদের সঙ্গে এখানে তারা রয়েছেন এবং তারা আমার সঙ্গে যে ব্যক্তি এখানে রয়েছেন সেই ব্যক্তি এই ঘটনার সময় এখানেই ছিলেন। আমি তার কাছে আরও একবার চলে যাব। ভাই, जिस टाइम पे ये घटना घटी थी आप इधर थे, क्या हुआ था, आपने क्या देखा था? एक्चुअली हुआ था कि मैं घर से बाहर निकला, ठीक है, ओनली फॉर 2 मिनट का भी समय, 2 मिनट तो ज़्यादा मैंने बोला, ठीक है, उससे कम समय में जो प्लेन है, प्लेन इधर से नज़दीक से ही जाते, ऐसा नहीं कि बहुत दूर से जाते, नज़दीक से जाते, हर रोज़ की तरह प्लेन जा रहा था, और सामने जो जहाज था उधर आके टकरा गया, टकरा के वो सामने बिल्डिंग में वो गिर गया। अच्छा, तो आप लोगों ने क्या किया उस टाइम? वो उस टाइम जो पहले तो ब्लास्ट हुआ, ब्लास्ट में वो अग्नि ज़्यादा थी, उस टाइम हम अंदर नहीं जा सके, ठीक है, उस टाइम हम अंदर नहीं जा सके, तो बाहर से जो लोग थे हमने पहले उनकी मदद की, ठीक है, उनके अंदर हम जो लोग चिल्ला रहे थे फिर हमने अंदर जाके सब बॉडी रिकवरी की, जो लोग जिंदा थे उनको भी बाहर निकाला, बॉडी हमने सब अस्पताल में भेजी, ठीक है, अंदर कई छोटे बच्चे लोग थे, कोई किसी के माता पिता थे, कई बुजुर्ग लोग थे, इधर चलते हुए लोग भी मर चुके हैं। जो हॉस्टल में रहते हैं, जो डॉक्टर है उस टाइम? हाँ, वो जो स्टूडेंट लोग हैं वो कई आधे लोग मर गए, आधे सब जिंदा है, ठीक है, लेकिन अभी पता नहीं चला कौन जिंदा है कौन मरा हुआ है, ठीक है। अंदर हेयर होस्टेल भी थी, वो हेयर होस्टेल भी तो पूरी मर गई, उनका सिर्फ पाँव मिला है, अभी तक बॉडी नहीं मिली हुई है। বুঝতেই পারছো আমার সঙ্গে যে ব্যক্তি রয়েছেন, যে যুবক রয়েছেন, তিনি হাতে করে মৃতদেহ তুলেছেন। তিনি ঠিক এই পাশের মাঠেই তিনি ছিলেন। এখান থেকে ছুটে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ভেতরে পৌঁছে যান তিনি এবং মৃতদেহ উদ্ধারের কাজে হাত দেন। কিন্তু যতক্ষণে তারা এই উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েছেন তার আগে একটা দীর্ঘ সময় পেরিয়ে গিয়েছে আগুন নিভতে, এবং তার সেই সময়তে যেহেতু তীব্র ধোঁয়া ছিল, যেহেতু ভয়ঙ্কর আগুনের গোলা ছিল, স্বাভাবিকভাবেই তারা কোনোভাবে সেই দুর্ঘটনাস্থলে পৌঁছতে তাদের সময় লেগেছে। আর যখন তারা পৌঁছেছেন তখন ঝলসে যাওয়া মৃতদেহ উদ্ধার করা ছাড়া তাদের কাছে আর কোনো পথ খোলা ছিল না। একদমই জ্যোতির্ময়, সত্যি তাই। এখনো পর্যন্ত তুমি যখন কথা বলছিলে ওনার সঙ্গে, TV9 বাংলায় প্রথম দর্শকরাও দেখতে পেলেন যে ভয়াবহ অভিজ্ঞতার কথা বললেন এই ঘটনার প্রত্যক্ষদর্শী যারা, তারপর তারা ঝাঁপিয়ে পড়েছিলেন। একেই বোধহয় বলে মানবিকতা। তার কারণ এই বিভৎস দৃশ্য দেখার পর তারপর ভয় ডর না করে তারা সেখানে গিয়েছেন, উদ্ধার কাজে হাত লাগিয়েছেন তারা। কিন্তু এই ঘটনাটা ঘটলো কিভাবে, এই প্রশ্নটা বারবার নক করছে। কিভাবে বিপর্যয়ের মুখে প্রথমবার এই ড্রিম লাইনার, এই প্রশ্ন এখন কুড়ে কুড়ে খাচ্ছে সবাইকে। মেডিকেল হস্টেলের ছাদে ব্ল্যাক বক্সের যাবতীয় উত্তর রয়েছে, কিন্তু ব্ল্যাক বক্সের ডেটা রেকর্ডার থেকে যেটা জানা যাচ্ছে 44 প্যারামিটার বোঝা সম্ভব। এখনও গুরুত্বপূর্ণ অংশ ককপিট ভয়েস রেকর্ডার, যাকে CVR বলে, সেই ককপিট ভয়েস রেকর্ডার বা CVR হন্যে হয়ে খুঁজছেন তদন্তকারীরা। তার কারণ পেছনের দিকের অংশের টেল সাইডের, এরোপ্লেনের টেল সাইডের, বিমানের পেছনের দিকের অংশের ব্ল্যাক বক্সটি পাওয়া গিয়েছে, সামনের দিকেটি পাওয়া যায়নি। ফলে বুঝতেই পারছেন সমন্বয় সাধন দুটো ব্ল্যাক বক্স থাকলে তবেই রহস্য উদ্ঘাটন সম্ভব। যতক্ষণ না আরও একটা ব্ল্যাক বক্স পাওয়া যাচ্ছে ততক্ষণ কিন্তু পুরোপুরি জানতে পারা যাচ্ছে না সেই প্রশ্নের উত্তর, যে প্রশ্নের উত্তর এখন গোটা বিশ্ব জানতে চায়, যে কিভাবে এই বিপর্যয় ঘটলো। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার, আমি আরও একবার যাবো জ্যোতির্ময়, এই যে দুটো ব্ল্যাক বক্স, কিছুক্ষণ আগেই তোমার সাথে কথা হচ্ছিল, এখনো পর্যন্ত একটা পাওয়া গিয়েছে, সেখান থেকে যা তথ্য আসছে আরও একটি না পাওয়া গেলে তো বোধহয় সমন্বয় সাধন বা প্রশ্নগুলোর উত্তর পাওয়া সমস্যার। একদমই, দেখো আমরা যে জায়গার ছবি দেখাচ্ছি এই ছাদের ওপর থেকেই ব্ল্যাক বক্সের একটা পার্ট উদ্ধার হয়েছে, কিন্তু যেদিকে আমাদের নজর থাকছে তা হচ্ছে ককপিট ভয়েস রেকর্ডার বা CVR এখনো পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। এই ককপিট ভয়েস রেকর্ডার থেকে কোন কোন তথ্য পাওয়া যাবে? এই ককপিট ভয়েস রেকর্ডার থেকে ককপিটের অভ্যন্তরে যাবতীয় যা কথাবার্তা হয়েছে, অর্থাৎ সেখান থেকে পাইলট ক্রু মেম্বারদের সঙ্গে কি কথা বলেছে, এমনকি ফ্লাইট যখন দাঁড়িয়েছিল, যখন টেক অফ করেনি সেই সময়তে গ্রাউন্ড স্টাফদের সঙ্গে তিনি কি কথা বলেছেন, টেক অফের পরে তিনি ATCর সঙ্গে কি কথা বলেছেন, যাবতীয় তথ্য এই CVR এর মধ্যে রয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য যেটার জন্য এই CVR কে প্রয়োজন তা হচ্ছে ইঞ্জিনে কোনো রকম গোলযোগ হয়েছে কিনা, অস্বাভাবিক কোনো রকম আওয়াজ হয়েছে কিনা, তা এই CVR এর মধ্যে এখানে রেকর্ড হবে। এর পাশাপাশি আরেকটি ছবি আমরা বারবার ধরে দেখাচ্ছি এবং বলছি যে সময় এই ফ্লাইট টেক অফ করেছে বা অ্যাক্সিডেন্ট হচ্ছে সেই সময়তে ল্যান্ডিং গিয়ার ওপেন ছিল, তা উইথড্র করা হয়নি, যা উচিত নয়। ল্যান্ডিং গিয়ার টেক অফের সঙ্গে সঙ্গে উইথড্র করে নেওয়া উচিত।
এই ল্যান্ডিং গিয়ার সংক্রান্ত তথ্যও কিন্তু এই সিভিআর এর মধ্যেই থাকবে। আর যে এফডিআর উদ্ধার হয়েছে সেই এফডিআর এর মধ্যে যে তথ্য রয়েছে সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। ফ্লাইট ডেটা রেকর্ডার, সেখান থেকে পাওয়া তথ্যতে কম্পিউটারাইজড একটি অ্যানিমেশন তৈরি করা হবে এবং কি আছে সেখানে যাবতীয় তথ্য যে এই ফ্লাইট কতটা উচ্চতায় ছিল, ফ্লাইটের অ্যাটিটিউড কি ছিল, অ্যাটিটিউড কি, ফ্লাইটটা সেই সময় কি ধরনের আচরণ করছিল, অর্থাৎ ফ্লাইটকে টেক অফের সঙ্গে সঙ্গে যথেষ্ট জার্ক হচ্ছিল, ফ্লাইট কি হঠাৎ করে নিচের দিকে নেমে যাচ্ছিল, এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা চলছে। জ্যোতির্ময়, তোমাকে আমি একটু থামাচ্ছি, তার কারণ গ্রুপ ক্যাপ্টেন শুভাগত জোয়ারদার এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শুভাগত বাবু, আপনাকে স্বাগত জানাই TV9 বাংলায়। এখন একটাই প্রশ্ন আমাদের প্রত্যেকেরই কম বেশি, যে কিভাবে দুর্ঘটনাটি ঘটলো, কিভাবে জানা যেতে পারে এখনো পর্যন্ত আপনি এই ঘটনার আপনার যা যা অবজারভেশন, কি মনে হচ্ছে যদি কাইন্ডলি বলেন আমাদের। নমস্কার। আপনার অবজারভেশন যেগুলো আছে আমি গতবার আপনাদের সাথে শেয়ার করেছি, আর এখন অনেক রকমের স্পেকুলেশন চলছে, বাট আপনারা যেরকম দেখছেন এখন যে ব্ল্যাক বক্স বা ফ্লাইট ডেটা রেকর্ডার, ককপিট ভয়েস রেকর্ডার এগুলো যখন উদ্ধার হবে, অ্যানালাইজ হবে, তখন এক্সাক্ট কি অসুবিধাটা আছে, কি সমস্যাটা হয়েছিল সেটা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে বের হবে। এখনো পর্যন্ত যা যা জানতে পারা যাচ্ছে ক্যাপ্টেন জোয়ারদার, আপনার কি মনে হচ্ছে যে সমস্ত সম্ভাবনাগুলো আমরা শুনছিলাম, যেমন ধরুন দুটো ইঞ্জিন বিকল হয়ে যাওয়া, সেটা কখন হতে পারে, বা এই যে পাখির ধাক্কা টাকা ভীষণ ভয়ের একটা কারণ বলে পাইলটরা বলেন, সেটা একটু বলবেন আমাদের প্লিজ। হ্যাঁ নিশ্চয়ই। দেখুন, যখন একটা প্লেন টেক অফ করে, প্লেনের সবচেয়ে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট যখন টেক অফের জন্য যেটা দরকার সেটা হচ্ছে ইঞ্জিন। কারণ এই ইঞ্জিন যে থ্রাস্টটা প্রডিউস করে সেই থ্রাস্টের উপরেই বেস করে এয়ারক্রাফটটা অ্যাক্সেলারেট করে, একটা মিনিমাম স্পিড আসে, আর সেই স্পিডের পরে এয়ারক্রাফটটা কিন্তু আপলিফট করতে পারে। তো দেখা গেছে যে আহমেদাবাদে যখন এয়ারক্রাফটটা টেক অফ রোল করছে, মোটামুটি ঠিক জায়গাতেই সেটা টেক অফ করেছে, টেক অফ করার উপর দিকে উঠতে শুরু করেছে, একটা ট্র্যাজেক্টরি অব্দি গেছে, কিন্তু তারপরে একটা সময় অ্যারাউন্ড 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে দেখা যাচ্ছে প্লেনের ওপর দিকে ট্র্যাজেক্টরিটা বন্ধ হয়ে গিয়ে প্রোগ্রেসিভলি নিচের দিকে আসতে শুরু করেছে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। কথা বলছিলাম গ্রুপ ক্যাপ্টেন শুভাগত জোয়ারদারের সঙ্গে। এখনো পর্যন্ত ব্ল্যাক বক্স এই মুহূর্তের অন্বেষণের অন্যতম বিষয়, খুঁজে বার করতে হবে ব্ল্যাক বক্স। একটি পাওয়া গিয়েছে, আপনারা জানেন বিমানে দুটি ব্ল্যাক বক্স থাকে, একটি পাওয়া গিয়েছে পেছনের দিকে, বিমানের লেজের অংশ বলা হয় টেল সাইড, সেই পেছনের দিকের ব্ল্যাক বক্সটি উদ্ধার হয়েছে, কিন্তু সামনের দিকের ব্ল্যাক বক্সটি এখনো উদ্ধার হয়নি, যে কারণে এখনো পর্যন্ত যে সমস্ত রহস্য দানা বাঁধছে সেগুলো কিন্তু এখন উত্তর পাওয়া যায়নি। হন্যে হয় তদন্তকারীরা খুঁজছেন, আশা করা যায় যে ব্ল্যাক বক্স পাওয়া যাবে, তারপর জানতে পারা যাবে এই বিপর্যয়ের কারণ কি। এই ভয়াবহ বিমান দুর্ঘটনা এখনো পর্যন্ত 274 জন 274 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 241 জন যারা বিমান যাত্রী, এছাড়া ডাক্তারি পড়ুয়া এবং স্থানীয় বাসিন্দারা রয়েছেন 33 জন তাদের সংখ্যাটা। তার কারণ আপনারা জানেন যে হস্টেলের ওপরে কি বিমানটি পড়ে, তখন অনেকেই খাওয়া দাওয়া করছিলেন সেখানে, ফলে বিমানে থাকা 241 জন এবং ডাক্তারি পড়ুয়া ও স্থানীয় বাসিন্দা তারা 33 জন, যোগ করলে 274 জন হয়। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 274। উদ্ধার কাজের দায়িত্বে থাকা স্থানীয় পুর প্রশাসনের দাবি তারা মোট 319টি দেহাংশ সরকারি হাসপাতালের হাতে তুলে দিয়েছে। এখনো পর্যন্ত 8টি দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। ঝলসে যাওয়া দেহ শনাক্ত করতে ডিএনএ টেস্টই একমাত্র ভরসা। গতকাল রাত পর্যন্ত 219 জনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। অন্যদিকে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে কিরণ বেদির একটা সোশ্যাল মিডিয়া পোস্ট যা বিতর্ক বাড়িয়েছে। এটা শুধু কোনো অসামরিক বিমান দুর্ঘটনা নয়, এটা গভীর এবং সমষ্টিগত কর্মের ফল। পরমহংস যোগানন্দের আত্মজীবনী থেকে উদ্ধৃত করে এই পোস্ট পুদুচেরির প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর কিরণ বেদির এই পোস্ট এই মুহূর্তে বিতর্কেও উস্কে দিয়েছে, কথা বলাই বাহুল্য।